আর্টিকেল 44-এ বাবা সাহেব আম্বেদকর এমন কি লিখে গেছিলেন যেটা উনি সেই সময়তেই চেয়েছিলেন প্রয়োগ করতে বা অ্যাপ্লাই করতে, কিন্তু সেই সময় তাকে করতে দেওয়া হয়নি, কিন্তু তার প্রয়োজন তিনি অনুভব করেছিলেন, তাই তিনি আর্টিকেল 44-এ লিখে গেছিলেন। উনি লিখেছিলেন যে পুরো রাষ্ট্রে, সম্পূর্ণ রাষ্ট্রে সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি একীভূত দেওয়ানি আইন বা যেটাকে বলে ইউনিফর্ম সিভিল কোড, এটা রাষ্ট্র চাইলে প্রয়োগ করতে পারে বা অ্যাপ্লাই করতে পারে। এবারে এই ইউনিফর্ম সিভিল কোডটা কি আগে সেটা জেনে নিই, তারপর শুনবো যে কেন বাবা সাহেব প্রয়োজন অনুভব করেছিলেন আর কেন তাকে করতে দেওয়া হয়নি। ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে এক দেশ এক আইন। এবারে আপনি বলবেন যে এক আইন তো আছেই, মানে আজকে কেউ যদি চুরি করে, ডাকাতি করে, খুন বা ধর্ষণ, এই সমস্ত রকম অন্যায়ের শাস্তি তো একইভাবে হয় কোর্টে বা আদালতে, তো অলরেডি তো এক আইন আছে। কিন্তু সিভিল কোড আমরা যখন বলি, এই সিভিল কোড মূলত বোঝায় যে ব্যক্তিগত সম্পর্ক আর সম্পত্তি, এই ধরনের সম্পর্কের উপর ইউনিফর্ম সিভিল কোড। তো এর মধ্যে কি কি পড়ে? বিবাহ, ডিভোর্স বা তালাক, তারপর হচ্ছে সন্তান অ্যাডপ্ট করা, দত্তক নেওয়া, তারপর ডিভোর্সের পরে মেনটেনেন্স বা আমরা যেটাকে অ্যালুমনি বা খোরপোশ বলি, এই ধরনের সমস্ত কিছু আইন আসে এই ইউনিফর্ম সিভিল কোডের আন্ডারে, সিভিল কোডের আন্ডারে। তো এবারে ইউনিফর্ম সিভিল কোড মানে কি? এই যে হিন্দুদের আলাদাই, এই যে মুসলমানদের কিছু পার্সোনাল ল আছে, যেই লয়ের আন্ডারে তাদের সাথে আমাদের কিন্তু বিবাহ বলুন, তারপর ডিভোর্স বলুন, ডিভোর্সের মেনটেনেন্স বা সন্তান অ্যাডপশন বা ইনহেরিটেন্স মানে বংশের সম্পত্তি পাওয়া, সেই ইনহেরিটেন্স যে সম্পত্তি পাওয়া হয়, সেই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু ওদের সাথে আমাদের আইনের কিন্তু অনেক তফাৎ রয়েছে। ওরা এটাকে নিজস্ব পার্সোনাল ল বা ওদের আরও কিছু নাম আছে সেই দিয়ে আলাদা করে রেখেছে। এইবারে স্বাধীনতার পর যখন 1956 এই সময়টার দিকে বাবা সাহেব চেয়েছিলেন, তখনই উনি চেয়েছিলেন এই ইউনিফর্ম সিভিল কোড পুরো দেশে লাগু করতে, যাতে করে সবার জন্য, ভারতীয় নাগরিকদের জন্য সব ধর্ম বর্ণ নির্বিশেষে একই আইন থাকে। কিন্তু সেই সময় কি হয়, আগেকার দিনে আমাদের হিন্দুদেরও এরকম ছিল নিয়মকানুন, যেখানে মেয়েরা সম্পত্তির অধিকার পেত না, বাবার সম্পত্তির অধিকার, তারপরে ডিভোর্সের পরে মেয়েদেরও খোরপোশ দেওয়া হতো না, আমাদের হিন্দুদের মধ্যেও ছিল। তো বাবা সাহেব কিন্তু চেয়েছিলেন যে এই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসে সমস্ত ভারতের নাগরিকদের, বিশেষ করে মহিলাদের, যে একই একই নিয়ম হয়ে যাবে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে তাকে মুসলমানদের পার্সোনাল লতে টাচ করতে দেওয়া হলো না, এটা বলে, কারণ তখন নেহেরুর সরকার, এটা বলে যে এই দেশ ভাগ হয়েছে, অনেক দাঙ্গা হয়েছে, অনেক রায়োটস হয়েছে, অনেক অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে এই দেশ গেছে, তাই আমাদের এখনই এই সব করার দরকার নেই। ওদের যেটা নিজেদের নিজস্ব ল, নিজেদের যা রিলিজিয়াস ফ্রিডম, আমাদের ওসব দিকে হাত দেওয়ার দরকার নেই। তখন বাবা সাহেব আম্বেদকর তখন কি করলেন, যে হিন্দু কোড বিল সেটা পাশ হলো 1956 পরে, এই হিন্দু, সেটা নেহেরু সরকার পাশ করিয়ে দিলেন। তো হিন্দু কোড বিলের আন্ডারে আমাদের হিন্দুদের সমস্ত কিছু নিয়ম কানুন সব কিছু রিফর্ম হয়ে গেল, মানে এরপর থেকে যা হলো সব ভালোই হলো। তো এই হিন্দু কোড বিল 55-56 মিলিয়ে চারটি স্টেপে যখন পাশ হলো, তখন আমাদের মহিলাদের অধিকার কিন্তু তার সাথে সুরক্ষিত হয়ে গেল, আমাদের হিন্দু মহিলাদের। তো এরপরে এলো ইন্দিরা গান্ধীর সরকার। তার সময় তো আর কি বলবো, 1971-এর যুদ্ধ সবাই জানি, তারপরে তার আশীর্বাদ পুরো দেশের উপরে পড়লো, সেটা হচ্ছে এমার্জেন্সি। তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ইন্দিরা গান্ধীর সরকার তো এর উচ্চবাচ্চাও করলেন না, কারণ জানে যে এইখানে এখন টাচ করতে গেলে তো হয়ে গেছে, আবার রায়োট, আবার দাঙ্গা, তাকে তো নিজের পার্সোনাল ভোট ব্যাংককে সুরক্ষিত রাখতে হবে। তো ইন্দিরা গান্ধী উনি উচ্চবাচ্চাই করলেন না। এরপর হচ্ছে রাজীব গান্ধীর সরকার, সেই সময় একটি মোড় ঘোরানো ঘটনা ঘটলো, সেটা হচ্ছে শাহবানুর কেস। তো রিসেন্টলি, আমি জানি না আপনারা কতজন দেখেছে, ইমরান হাশমি আর ইয়ামি গৌতমের হাক বলে যে সিনেমাটা রিলিজ হয়েছে আগের মাসে, না এই মাসেই বোধহয়। তো এই হাক সিনেমাটা ওই শাহবানুর নিজের জীবন যুদ্ধের ঘটনা নিয়ে। ট্রিপল তালাক ব্যান, 3 তালাক ব্যানের কেস নিয়ে, কবে ব্যান হয়েছিল, 2019 সালে। তো সেই ঘটনা নিয়ে এই হাক সিনেমাটা রিলিজ হয়েছে, যে একটি মহিলা তার জীবন যুদ্ধ, যেই যুদ্ধ শুরু হয়েছিল শুধুমাত্র তার বিশ্বাস ভেঙে যাওয়ার জন্য, যে একটি স্বপ্ন আর বিশ্বাস নিয়ে ঘর বেঁধেছিলেন, তাদের 3-4টি সন্তান, স্বামীকে অসম্ভব ভালোবাসতেন, বিশ্বাস করতেন, তিনি ভেবে উঠতে পারেননি, তিনি কিছুতেই মেনে নিতে পারেননি যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 3বার তালাক বললেই একজনের ঘর এইভাবে ভেঙে যেতে পারে, তার নাম ও নিশান তার অন্যের লাইফ থেকে পুরো মুছে যেতে পারে।
তো সেই কষ্ট থেকে, বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্ট থেকে, জীবন যুদ্ধ থেকে তার এই কেসটাকে আদালতে নিয়ে যাওয়া। আদালতে উঠেছিল কেস অনেক বছর আগেই, তো সেই কেস চলতে চলতে 1985-86 এই রাজীব গান্ধীর সময়ে কোর্টে উঠল। তো প্রথমে রাজীব গান্ধী উনিও কোনো রকমে টালবাহানা করে উনি মেনে নিতে চাননি, ক্রিটিসাইজ করেছেন। পরে গিয়ে উনি নরম হলেন। ইউনিফর্ম সিভিল কোডকে কিন্তু তখনও টাচ করা হলো না। শুধুমাত্র রাজীব গান্ধীর সরকার, সুপ্রিম কোর্ট কি করলেন, সুপ্রিম কোর্ট তখন যে ডিভোর্সের পরে যে খোরপোশ নেওয়া উচিত কিছুটা মিনিমাম, আপনারা সিনেমাটা দেখলে ডিটেলে সব কিছু জানতে পারবেন যে ডিভোর্সের পরে একটা মিনিমাম খুবই অল্প একটি খোরপোশ দেওয়ার আইন চালু হলো। তো এই নিয়ে উনি কেস জিতলেন এবং এখানেই সীমিত রয়ে গেল। তখনও অবধি কিন্তু রাজীব গান্ধীও কিন্তু ইউনিফর্ম সিভিল কোড অ্যাপ্লাইয়ের কোনো কিছু উচ্চবাচ্চা করলেন না। তো আজকে এই সরকারে এসে 2019-এ এসে কমপ্লিটলি ম্যারেজ প্রোটেকশন আইনের আন্ডারে ট্রিপল তালাক, এই 3 তালাক কমপ্লিটলি ব্যান হয়ে গেছে ইন্ডিয়া থেকে 2019-এ এসে, এবং সমস্ত মুসলমান মহিলাদের মুখে হাসি ফুটেছে, তারা ধন্য ধন্য করছে। এবারে ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ড হচ্ছে একমাত্র রাজ্য এখনও অবধি আজকের ডেটে যে হচ্ছে কমপ্লিটলি ইউনিফর্ম সিভিল কোড সেই রাজ্যে অ্যাপ্লাই করেছে। আর কিছু রাজ্য যেমন আসাম, গুজরাট, ইউপি এরা হচ্ছে প্রিপারেশান নিচ্ছে ইউনিফর্ম সিভিল কোড অ্যাপ্লাই করার। তো এই ইউনিফর্ম সিভিল কোড যখন একবার পুরো দেশে অ্যাপ্লাই হয়ে যাবে, তারপর থেকে ধর্ম নির্বিশেষে, শুধু মুসলমানদের তো অনেক কিছুই পার্সোনাল ল আছে, এছাড়া খ্রিস্টান আর শিখদেরও বোধহয় এই বিবাহ আর সম্পত্তিগত দিক থেকে কিছু নিজস্ব পার্সোনাল আইন আছে যেটা কিনা আলাদা সবার থেকে। তো এই ইউনিফর্ম সিভিল কোড অ্যাপ্লাই হলে এই সমস্ত ক্যাটাগরিতে যে বিবাহ, সেপারেশন, সম্পত্তির অধিকার এবং ম্যারেজের পরে, সেপারেশনের পরে খোরপোশ, এই সমস্ত পার্সোনাল সম্পর্কের কেসে পুরো দেশে একটাই নিয়ম চলবে। আর এটা কিন্তু আমেরিকা, কানাডা, সমস্ত ওয়েস্ট কান্ট্রিজগুলোতে, বেশিরভাগ প্রায় সব ওয়েস্ট কান্ট্রিজগুলোতে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড চলে। সেই দিনও বাবা সাহেব আম্বেদকর বুঝেছিলেন যে কতটা প্রয়োজন ইউনিফর্ম সিভিল কোডের পুরো দেশে অ্যাপ্লাই হওয়া, কিন্তু ওনাকে করতে দেওয়া হয়নি। আমাদের প্রবলেম এটাই, শুধুমাত্র ভোট ব্যাংককে খুশি রাখার জন্য রিলিজিয়াস ফ্রিডমের নামে, মানে ধর্মীয় স্বাধীনতার নামে আমরা এমন অন্যায়কে প্রশ্রয় দিই, যে অন্যায়কে প্রশ্রয় দিতে 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 তারা বলে এগুলো আমাদের ধর্মীয় স্বাধীনতার, আমরাও সেটা ইগনোর করি, উপেক্ষা করি। ওই ধর্মীয় স্বাধীনতার আড়ালে এমন কিছু অন্যায় চলতে থাকে যেটা চলতে চলতে ওই নামাজ পড়তে পড়তে সরকারি জমিগুলো কখন ধীরে ধীরে ওয়াকফ বোর্ডের আন্ডারে গিয়ে হাওয়া হয়ে যায় তা আমরাও জানি না। তো আজকের দিনে আশা করি উত্তরাখণ্ড দিয়ে যখন শুরু হয়েছে পুরো দেশেই অ্যাপ্লাই হবে। আর আমি এটা সবসময় বিশ্বাস করি, মুসলমান গোষ্ঠীর মধ্যে যারা প্রগ্রেসিভ মুসলমান আছে, যেমন ইসমাইলি গ্রুপ, বোহরা গ্রুপ, তারপর এবং যে মুসলমানরা যারা বাইরের দেশে দেশে থাকেন, তাদেরকে তো ইউনিফর্ম সিভিল কোড মেনে চলতেই হয়। তো আশা করছি সেই প্রগ্রেসিভ মুসলমানরা সবসময় সাপোর্ট করবেন ভারত সরকার সেই আইন আনলে।